ইউএসএতে নিউ ইয়র্কের লং আইল্যান্ড থেকে মেসেজটা আসলো এবং এই সিমিলার মেসেজ আমি অনেক পাইছি কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে। মেসেজটা সামারি হচ্ছে, ভাইয়া আপনি তো যে কথাগুলো বলেন প্রবাসী হিসেবে আমরা তার অনেকটাই অ্যাগ্রি করি, বাট আমার ছেলে মেয়ে তো আজকে এখানেই জন্মগ্রহণ করছে, তারা খুব কমই বাংলাদেশে আসে, তারা তো আসলে জন্মগতভাবে তারা আসলে আমেরিকা জন্মগ্রহণ করছে, কানাডায় জন্মগ্রহণ করছে, মেলবোর্নে জন্মগ্রহণ করছে। তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? তারা তো হুট করে বাংলাদেশে আসতে পারবে না, বাংলাদেশ তার জন্য কি আছে, কি করবে সে বাংলাদেশে এসে? আমি তো তাকে এটা বলতে পারি না। সেই জায়গাটা থেকে আপনার আসলে অ্যাকশন পয়েন্টটা কি, এখানে কি করবে তারা? তারা তো এখানেই আছে। অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। অ্যান্ড আজকে আমি এটার অ্যান্সার দেবো 3টা পয়েন্টে, যে আপনি আমেরিকান অথবা আপনি ওয়েস্টে আছেন, প্রবাসী বাংলাদেশে, এবং আপনি বুঝতে পারতেছেন এটার সোশ্যাল ক্রাইসিসগুলো কি হচ্ছে বা চ্যালেঞ্জগুলো কি আছে। আপনার জন্য আমার বক্তব্যটা কি, বা 3টা অ্যাকশন পয়েন্টের জায়গা থেকে। আমার প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাওয়ারনেস, ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, আপনি একটা চ্যালেঞ্জিং জায়গায় থাকতেই পারেন, বাট আপনার চ্যালেঞ্জটাকে আপনার জানতে হবে, অ্যাকনোলেজ করতে হবে। আপনি একটা লালা ল্যান্ডে থাকলে হবে না, আপনি মনে করলে হবে না। ধরেন ফর এক্সাম্পল, আপনি মোহাম্মদপুরে থাকতেই পারেন, থাকতে হইতে পারে জীবনের অনেক প্রয়োজনে, কিন্তু আপনি যদি মনে করেন যে মোহাম্মদপুরে কোনো ছিনতাইকারী নেই, তাহলে আপনি এটা পাগলামি, এটা কোনো সুস্থ মানুষের পরিচয় না। আপনি মোহাম্মদপুরে থাকতে পারেন, বাট আপনাকে জানতে হবে যে মোহাম্মদপুরের চ্যালেঞ্জ কি। একইভাবে আপনি যখন ওয়েস্ট নিয়ে কথা বলবেন, আপনাকে খুব ঠান্ডা মাথায় আপনাকে ফ্যাকচুয়ালি চিন্তা করতে হবে, ফ্যাকচুয়ালি যে ওয়েস্টের চ্যালেঞ্জগুলো কি এবং সেই চ্যালেঞ্জগুলো যে বাড়তেছে সেটা আপনাকে মানতে হবে। আপনি থাকেন, দ্যাটস ফাইন, বাট বি ভেরি অ্যাওয়্যার। ডোন্ট বি ডিলিউশনাল যে না কোনো প্রবলেম না, এগুলো সব ফালতু কথা, আমি তো দেখতেছি, আমি তো আমার বাসার সামনে রাস্তা বড়, আমার সুন্দর গাছ হয়, গাছে ফুল হয়, ফল হয়। প্লিজ ফ্যাকচুয়ালি বলি, আমি যদি আমেরিকার কথা বলি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখেন, চায়নার কাছে আমেরিকা পদে পদে মাইর খেতেছে। আমেরিকার এটা যেটা ডিক্লাইনিং এম্পায়ার, এইটা ওদের দেশের সবচেয়ে স্বচ্ছ এবং রেসপেক্টেড অলমোস্ট প্রত্যেকটা পাওয়ারফুল থিঙ্কারই কথাটা বলতেছে। আমি জাস্ট কতগুলো এক্সাম্পল দিই। আপনি দেখেন জন মিয়ারশাইমার, ভেরি সিনিয়র প্রফেসর, পলিটিক্স নিয়ে কথা বলে। আপনি দেখেন জেফরি স্যাক্স, অ্যাগেইন ভেরি পাওয়ারফুল ইকোনমিস্ট, ইউএস গভর্নমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছে। আপনি দেখেন প্রফেসর রিচার্ড ওলফ, অ্যাগেইন ভেরি সিনিয়র ইকোনমিক্সের প্রফেসর, রেগুলার কথা বলতেছে এটা নিয়ে। আপনি দেখেন রে ডেলিও, এক্সট্রিমলি পাওয়ারফুল ইনভেস্টার অ্যান্ড মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট হেজ ফান্ড সে নিয়ন্ত্রণ করতেছে, ফ্লো কন্ট্রোল করতেছে। এবং আপনি দেখেন হিস্ট্রি প্রফেসর রয় ক্যাসাগ্রান্ডা, প্রবাবলি মানে ওনার হিস্ট্রির লেসনগুলা এত পাওয়ারফুল এবং উনি এত অনেস্ট এবং সিনসিয়ার। উনি কিন্তু, এরা কিন্তু কেউ মুসলমান, আমি 5 জনের কথা বললাম, এরা কেউ মুসলমান না, কিন্তু দেখেন এরা সবাই ব্রিটিশ অথবা আমেরিকান, এরা সবাই কয়েক জেনারেশন ধরে ওইখানে আছে। তাদের নলেজ এবং তাদের সোশ্যাল রেসপেক্ট নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। আপনার তো ইয়াহিয়া আমিনের কথা শোনার দরকার, এই 5 জনের কথা শুনেন না। আপনি দেখেন তারা কত ক্লিয়ারলি এটা এক্সপ্রেস করতেছে দ্যাট ইউরোপ অ্যান্ড আমেরিকা দে আর ডিক্লাইনিং এম্পায়ার, এবং তারা যখন ডিক্লাইন করবে তারা ভেঙে পড়বে মিডল ক্লাসের উপরে। মিডল ক্লাস সবচেয়ে বড় সাফারার হবে। দ্যাটস আ ফ্যাক্ট, ফলো দেম। অনেকে বলে ভাই ইয়াহিয়া ভাই আপনি কোথেকে কথা বলেন, আপনি এদের থেকে কথা শুনেন। আমি আরো অনেককে ফলো করি, বাট আপনি এদেরকে ফলো করেন, সি তারা কি বলতেছে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে $40 ট্রিলিয়ন, 40 ট্রিলিয়ন প্লাস এখন যে ন্যাশনাল ডেথ, এটা কোনোভাবে সলভ হবে না। এইটা পুরাপুরি ধাক্কাটা আলটিমেটলি মিডল ক্লাসের উপরে পড়বে। সো আমেরিকা ইন নেক্সট 30 years, ফর শিওর ইউকে অ্যাজ ওয়েল, বিশাল পরিমাণে একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পড়বে। তার মিডল ক্লাস পড়বে, জিনিসপত্রের দাম অনেক বেশি বাড়বে, সোশ্যাল সিকিউরিটি অনেক বেশি কমবে, ডলারের দাম কমবে। টাকার তুলনায় আমি বলতেছি না, টাকার সাথে কম্পেয়ার করার কিছু নেই, আপনি অলরেডি ওই পারে আছেন, আপনি টাকার সাথে কম্পেয়ার করেন না। আপনি ডলারকে ডলারের সাথে তুলনা করেন, ডলারকে ইউএনের সাথে তুলনা করেন, ডলারকে রিয়ালের সাথে তুলনা করেন, সৌদি রিয়াল। সো সেই জায়গাটা আপনি যেটা বুঝতে পারবেন তখন, সেটা হচ্ছে গিয়ে যে আসলে প্র্যাকটিক্যালি অ্যাওয়ারনেসের জায়গা থেকে স্টুডেন্ট লোন, হাউস লোন, কার লোন, এগুলো সব বাড়বে। বিকজ কোনো ইউএস প্রেসিডেন্ট কেউ এই ন্যাশনাল ডেটের চ্যালেঞ্জ নিতে রাজি না এবং নিতে পারবে না। এবং বিলিয়নিয়াররা এটা বুঝতে পেরে অলরেডি তার টাকা মোনাকো হোক, দুবাই হোক, রিয়াদ হোক, অন্য জায়গায় সরাই ফেলতেছে, হিউজ ইনভেস্টমেন্ট করতেছে। বিগ টেক কোম্পানিগুলা, এআই কোম্পানিগুলা প্রচুর পরিমাণে ইউএস এর বাইরে তারা ইনভেস্ট করতেছে। ওয়াই? বিকজ তারা অলরেডি জানে ইটস ডিক্লাইনিং, দ্যাটস সার্টেন। সো এই ডিক্লাইনের মধ্যে আপনি থাকতে পারবেন না? অবশ্যই থাকতে পারবেন। কেন থাকতে পারবেন না? জীবনের প্রয়োজনে মানুষ অনেক জায়গায় থাকে, আপনি থাকেন, আপনি ইউএসএ থাকবেন, ইউকে থাকবেন, কানাডাতে থাকবেন, অস্ট্রেলিয়া থাকবেন, আপনি থাকেন। বাট আন্ডারস্ট্যান্ড যে এই যে চ্যালেঞ্জগুলা অ্যাবসলিউটলি ট্রু। এবং 1980s এবং 1990s এর আমেরিকা অথবা G7 কান্ট্রিগুলোর যে সুপিরিয়রিটি, এই সুপিরিয়রিটি কোনোদিন থাকবে না। আপনি তাদের বার্থ রেট দেখেন, আপনি ক্লিয়ারলি দেখবেন যে তাদের অ্যাডাল্ট পপুলেশন বেড়ে যাচ্ছে, ইয়াং পপুলেশন কমে যাচ্ছে, ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, অ্যাডিকশন বেড়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা হেলথ কেয়ার থেকে শুরু করে, এডুকেশন থেকে শুরু করে
প্রত্যেকটা জায়গায় কি হইতেছে, তারা বাজেট বাড়াইতেছে না, কিন্তু ডলারের দাম কমতেছে, তার মানে অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি বাজেট আসলে কমতেছে ইনফ্লেশনের কারণে, কিন্তু তারা সিকিউরিটিতে বাজেট বাড়াচ্ছে। তার মানেই হইল যারা বিলিয়নিয়ার তারা ট্রিলিয়নিয়ারের দিকে যাচ্ছে, কিন্তু যারা মিডল ক্লাস তারা আস্তে আস্তে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পাশাপাশি যেটা হচ্ছে, ঘোষণা দিয়ে মুসলিম ব্যান, মুসলিমদেরকে সরাও, আমরা প্রেসিডেন্ট হলে মুসলিমদেরকে সরাই দিতাম, মুসলিমদেরকে আমরা থাকতে দিব না। কোন মুসলিমদেরকে? সিটিজেনদের ক্ষেত্রে। ইউকের যে র্যালিগুলো এখন হচ্ছে গত 3 বছরে যেটা বাড়ছে, প্লিজ এটাকে আন্ডার এস্টিমেট করবেন না, এটা পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ছড়াই যাবে। ইলন মাস্কের মতো এক্সট্রিমলি পাওয়ারফুল ইনভেস্টার, থিঙ্কার যখন অ্যাক্টিভলি ইউকের মুসলিম ব্যানকে সাপোর্ট করে, অ্যান্টি ইমিগ্রেশন পলিসিকে সাপোর্ট করে, আপনাকে বুঝতে হবে যে এইটা কত বড় একটা কনসার্ন মাইনরিটি মুসলিম কমিউনিটির জন্য ইন দ্য এন্টায়ার ওয়েস্ট। বিকজ তারাই ন্যারেটিভকে কন্ট্রোল করে, তারাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে কন্ট্রোল করে, তারাই পলিটিশিয়ানদেরকে সিলেক্ট করে। কিভাবে সিলেক্ট করে? তাদের ওই ক্যাম্পেইনে টাকা দিয়ে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার একটা বিশাল কারণ ছিল ইলন মাস্ক, 100%। সো ইলন মাস্ক যখন কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজমকে পাবলিকলি বারবার এন্ডোর্স করে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হি ইজ অ্যাকচুয়ালি পুটিং 50 বিলিয়ন 100 বিলিয়ন অন দেয়ার পকেটস ইন ডিফারেন্ট ওয়েজ। এবং শুধু সে না, সে একটা এন্টায়ার পাওয়ারফুল লবিকে নিয়ন্ত্রণ করে, যেই লবি আস্তে আস্তে ওয়েস্টের প্রত্যেকটা পলিসিকে কন্ট্রোল করবে। এবং তাদের কথা খুবই সিম্পল এবং প্লেন, তারা ইমিগ্রেন্টদেরকে পছন্দ করে না, তারা পার্টিকুলারলি মুসলিম ইমিগ্রেন্টদেরকে পছন্দ করে না। ইভেন মুসলিম ইমিগ্রেন্টদের মধ্যে যারা সিটিজেন, তাদেরকেও তারা মনে করে যে তারা একটা কালচারাল থ্রেট ওয়েস্টের জন্য। ইটস ভেরি ক্লিয়ার। আমি যে পয়েন্টগুলো বললাম অ্যাওয়ারনেসে, এগুলো ক্লিয়ার, এটা মানে প্রমাণিত সত্য। এটার জন্য আপনাকে কোনো রকেট সায়েন্টিস্ট হইতে হবে না, আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা সত্যি, যে দিস ইজ আ চ্যালেঞ্জ। এবং এটা 9/11-এর মতো চ্যালেঞ্জ না যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, না 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 না, এটা ইরাক ওয়ারের মতো চ্যালেঞ্জ না। দিস ইজ আ চ্যালেঞ্জ যেটা পার্মানেন্ট, যেটা থাকবে। হঠাৎ করে কোনো ফেরেস্তা আসবে না, হঠাৎ করে কেউ আসবে না যে এসে এটাকে ঠিক করবে। নো নো, দ্যাটস নট পসিবল। এখন কেউ বলতে পারে না ভাই, টেক্সাসে তো এপিক ইনস্টিটিউশন হচ্ছে, এবং সেই এপিক ইনস্টিটিউশনের যে প্রজেক্টগুলো, দ্যাটস ফ্যান্টাস্টিক। সে কি আসির কাদি অথবা ইয়াকিন ইনস্টিটিউট, ওমর সোলাইমানের যে কাজগুলো করতেছে, অথবা নুমান আলী খান যে কাজগুলো করতেছে, আই অ্যাপ্রিসিয়েট দেম অল। কানাডাতে সে কি আসির বিরজাস চমৎকার কাজ করতেছে, বাট এগুলো কখনোই ওভারঅল মুসলিমদের সিকিউরিটির ক্ষেত্রে তেমন কোনো হেল্প করবে না। এগুলো ওভারঅল যে সোশ্যাল ক্রাইসিস এবং ইকোনমিক ক্রাইসিস, সেখান থেকে সেফগার্ড করবে না। সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে, দেখেন মুসলমানরা আমেরিকায় এখন যে ইসলামিক প্রজেক্টগুলো হচ্ছে, সেটা 30 বছর আগে হয়ে গেছে ইউকেতে মুসলিম পপুলেশন অনেক হাই আমেরিকার তুলনায়, অথবা কানাডা অথবা অস্ট্রেলিয়ার তুলনায় অনেক বড়। সাদিক খান সেই কবে লন্ডনের মেয়র হয়েছে, কতবার মেয়র হয়েছে, কিন্তু দিনের শেষে যেমনই মুসলমান হোক না কেন, অ্যাটলিস্ট নামে তো মুসলমান। কিন্তু দেখেন ইউকেতেই সবচেয়ে বেশি অ্যান্টি মুসলিম র্যালি হচ্ছে, এবং প্রতি মাসে এখন র্যালি হচ্ছে। আগে প্রতি বছর, এখন প্রায় অলমোস্ট প্রতি মাসে হচ্ছে। এবং আপনি দেখেন গত 3 বছরে এই র্যালিগুলো কত বড় হয়েছে। তার মানে হইল, যখনই ইকোনমিক এবং সোশ্যাল ক্রাইসিস হয়, পলিটিশিয়ান এবং যারা মাল্টি বিলিয়ন ডলারের মালিক, তারা এটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য দোষ দেয় কাকে? দোষ দেয় মুসলিমদেরকে। এটা ওয়ার্ল্ড ওয়ার 2-তে জার্মানিতে একই জিনিস হয়েছে, যে জার্মানি ইকোনমি যখন স্ট্রাগল করে, দোষ হয়েছে জিউদের। এবং আমাদের আশেপাশের দেশেও খেয়াল করেন, ইকোনমি যখন খারাপ করে, দোষ হয় মুসলমানদের, মুসলমানদের। মাইনরিটিকে দোষ দেওয়া সবচেয়ে ইজি, মাইনরিটিকে এক্সপ্লয়েট করা সবচেয়ে ইজি। সো এই পুরো জায়গাটার ব্যাপারে আপনি অ্যাওয়্যার হন, আপনি বোঝেন যে হ্যাঁ ঠিক আছে, আমি আমেরিকায় আছি, ফাইন, আমি কানাডায় আছি, টরন্টোতে আছি, ভ্যাঙ্কুভার আছে, ফাইন। বাট আপনি বোঝার চেষ্টা করেন যে আপনার যে জায়গাটায় আপনি, যে রিয়ালিটিতে আপনি আছেন, তার চ্যালেঞ্জটা কি। চ্যালেঞ্জটা জেনে আপনি ওখানে থাকেন, চ্যালেঞ্জটা না জেনে থাকেন না। দ্যাটস পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমি বলবো আপনি ইউটিউবে নোম্যাড ক্যাপিটাল এই চ্যানেলটাকে ফলো করেন। উনি একজন আমেরিকান ভদ্রলোক যে পুরো গ্লোবালি ইমিগ্রেশন নিয়ে কাজ করে, এবং উনি খুব ভালো কন্টেন্ট করে। উনি একজন আমেরিকান যে তার আমেরিকান পাসপোর্টকে সে ছেড়ে দিছে, এবং তার কথাগুলো শুনে, সে কিন্তু মুসলমান না। বোঝার চেষ্টা করেন, তার কথাটা খুব সিম্পল। তুমি সেখানে থাকো যেখানে তোমাকে সবচেয়ে বেস্ট ট্রিট করা হয়, এবং ওয়েস্টে ইভেন আমেরিকানদেরকেও, ওয়েস্টার্নদেরকেও এখন আর সবচেয়ে ভালো ট্রিট করা হয় না। উনি অ্যাক্টিভলি প্রমোট করেন যে মালয়েশিয়া অথবা দুবাই ইজ সিগনিফিকেন্টলি সেফার দেন টরন্টো আর নিউ ইয়র্ক, এবং তাদেরকে বেটার ট্রিট করা হয়। ওইখানে পলিটিক্যাল টার্মোয়েল অনেক কম অথবা ম্যানেজড। আপনি নোম্যাড ক্যাপিটালকে অ্যাক্টিভলি ফলো করেন, বোঝার চেষ্টা করেন। তার পয়েন্টটা হচ্ছে, যখন আপনার কাছে একটা ওয়েস্টের পাসপোর্ট আছে, তার মানে আপনি একজন গ্লোবাল সিটিজেন। আপনি লোকাল সিটিজেন না, আপনি গ্লোবাল সিটিজেন। আপনার বাচ্চা এবং আপনি একজন গ্লোবাল সিটিজেন। গ্লোবাল সিটিজেন হিসেবে আপনি গ্লোবটাকে দেখেন, আপনি প্ল্যান বি রাখেন অ্যাটলিস্ট কোনো একটা মুসলিম মেজরিটি কান্ট্রিতে থাকার, সেটা বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে হোক। আরেকটা এক্সাম্পল হচ্ছে শেখ হাতেম আল হাজ। উনি আমেরিকার সবচেয়ে রেসপেক্টেড সিনিয়র ওলামাদের একজন। উনি অ্যাক্টিভলি টার্কির কথা বলতেছে, এবং উনি টার্কির কথা বলতে গিয়ে উনি বলছে টার্কি হইতে পারে সম্ভাব্য প্র্যাকটিক্যালি মুসলিমদের সবচেয়ে বড় ইকোনমিক এবং মিলিটারি
পাওয়ার। সেই জায়গাটা থেকে মুসলমানদের উচিত অ্যাক্টিভলি টার্কির সাথে বিজনেস করা, টার্কির সাথে নিজেকে রিলেট করা। এবং উনি অনেকগুলো ইসলামিক দিক থেকে যুক্তি দিচ্ছেন। উনি কিন্তু বসে আছেন আমেরিকায়। উনি কি, এবং উনি এখানে ক্লিয়ারলি বলছেন যে ওয়েস্টের মুসলিম মাইনরিটি কমিউনিটি কখনোই মুসলিমদেরকে লিড দিতে পারবে না, এটা সম্ভব না। এটা মুসলিম মেজরিটি কান্ট্রি থেকে হইতে হবে, এবং সেই জায়গায় টার্কির সম্ভাবনা উনি সবচেয়ে বেশি দেখেন। এন্ড আই এগ্রি উইথ হিম। আপনি দেখেন আজকে আমেরিকা ইজ আ ওভার প্রাইসড স্টক, আপনি যদি ইকোনমিক্যাল চিন্তা করেন, এবং সিরিয়া, ইরান, এগুলো হচ্ছে আন্ডার প্রাইসড স্টক। আপনার কাজ কি অ্যাজ আ ইনভেস্টার? আপনি আপনার সময় টাকা কোথায় ইনভেস্ট করবেন যেটা আন্ডার প্রাইস স্টক, যেটার দাম বাড়বে? আমেরিকা হচ্ছে ওভার, স্পেস এক্স এর মতো একটা কোম্পানি যখন $2 ট্রিলিয়ন ঘোষণা করে, যার রেভিনিউ এত কম ইয়ারলি, তার মানে হচ্ছে এটা ওভার প্রাইস স্টক। আমেরিকার প্রায় সবকিছু হচ্ছে ওভার প্রাইস স্টক। কিন্তু টার্কি, সিরিয়া, সৌদি আরব, এই যে কান্ট্রিগুলো, দিজ আর ইভেন ইরান, দিজ আর আন্ডার প্রাইসড স্টক। আপনি কম দামে স্টক কিনবেন, বেশি দামে বিক্রি করবেন। আপনার লাইফের ক্ষেত্রেও সেম। আপনি ওইখানে অপরচুনিটি খুঁজবেন, ওইখানে আপনি প্ল্যান বি চিন্তা করবেন বা প্ল্যান এ চিন্তা করবেন, যেখানে আপনি সবচেয়ে গ্রেটেস্ট ইম্প্যাক্ট রাখতে পারেন ইহকালের জন্য এবং পরকালের জন্য। তাই আপনার বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করেন। আপনি বুঝেন আপনি আমেরিকান সিটিজেন না, আপনি গ্লোবাল সিটিজেন। আপনি এমন অ্যাসেট তৈরি করেন যে অ্যাসেট দেশের বাইরে নেওয়া যায়, মানে ওয়েস্টের থেকে বাইরে নেওয়া যায়। বিলিয়নিয়াররা যদি $1 বিলিয়ন বাইরে ইনভেস্ট করতে পারে, আপনি কেন চিন্তা করবেন না? ওকে, 1 বছরে চিন্তা করেন না, 10 বছরে চিন্তা করেন, 20 বছরে চিন্তা করেন, 30 বছরে চিন্তা করেন। আপনার বাচ্চাদেরকে অভ্যস্ত করেন যে হ্যাঁ, তোমাকেও মাইগ্রেট করতে হতে পারে। তোমার বাবা যদি মাইগ্রেট করে বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে পারে, তুমি কেন মাইগ্রেট করে অন্য কোথাও যেতে পারবা না? তাড়াহুড়া করার কিছু নাই, বাট তাদেরকে বুঝান, পড়াশোনা করান। কেন এই যে দুইটা বোর্ডিং পাস মাঝখানে থামেন? আমরা কি করি, দুইটা বোর্ডিং পাস কখন নিই? ধরেন আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় যাবেন বা আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন, আপনি সবসময় দুইটা বোর্ডিং পাস নেন, মাঝখানে ট্রানজিটে থামে যান, ওইখানকার কমিউনিটির সাথে কথা বলেন। আপনার ট্রানজিট কোথায় হয়? টার্কিতে হয়, মালয়েশিয়ায় হয়, কখনো কখনো জেদ্দায় হয়, কখনো কখনো দুবাইতে হয়। এই ট্রানজিটগুলোতে থামেন, 7 দিন থাকেন, তাদেরকে বুঝান যে এখানে কি অপরচুনিটি আছে। শুধুমাত্র এই হজ উমরা না, শুধুমাত্র বাবা মাকে দেখতে আসবো সেটা না, দেশে শুধুমাত্র আমজাম কাঁঠাল খাবো না সেটা না। অ্যাকচুয়ালি অপরচুনিটিগুলো কি কি আছে, কি নাই, কি প্রবলেম, কীভাবে প্রবলেমগুলো। মুসলিম মেজরিটি কান্ট্রিগুলা, এই কান্ট্রিগুলার নেক্সট 30 বছরের ইকোনমিক প্রসপেক্ট অসাধারণ, অসাধারণ। অবশ্যই চ্যালেঞ্জ আছে, বাট নেক্সট 30 বছরে এদের ভালো করার সম্ভাবনা খুব বেশি। আপনি আজকে টার্কি অথবা সৌদি আরব অথবা ইরান অথবা সিরিয়া অর ইভেন বাংলাদেশে আপনি যদি $100 ইনভেস্ট করেন ভার্সেস আপনি যদি ওয়েস্টে $100 ইনভেস্ট করেন 20-30 বছরে, আমি আমার এই অল্প জ্ঞান এবং অভিজ্ঞতায় মনে করি দ্যাট এই মুসলিম মেজরিটি কান্ট্রিগুলা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে অনেক ভালো করবে। আমি ওভারঅল বলতেছি, ইকোনমিক্যালি অ্যাজ এ ইনভেস্টমেন্ট আমি বলতেছি। ওয়াই? আমি যে বললাম এই কান্ট্রিগুলোর সামনে অনেক ভালো করার অনেক সুযোগ আছে। টার্কি ফর এক্সাম্পল পুরা পৃথিবীর জিডিপির মাত্র 1% ছিল আজকে থেকে 20 বছর 30 বছর আগে। এখন সেটা 2.3%। খেয়াল করেন কতটা রাইজ করছে টার্কি জাস্ট একটা এক্সাম্পল। এই এক্সাম্পল মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও সত্যি। সিরিয়া একসময় ইকোনমির একটা বড় হাব ছিল, এটাকে ধ্বংস করে ফেলা হয়েছে, বাট এখন এটা আবার উঠে দাঁড়াচ্ছে। ইরান একইভাবে, ইরানের ইকোনমি সামনের 10-15-20 বছরে অনেক ভালো করবে। সৌদি আরবের ইকোনমি ভালো করার সম্ভাবনা অনেক বেশি। এবং এই কথাটা বলার জন্য যদিও আমি গালি খাবো, বাট তারপরে দ্যাটস ফাইন। আমি বিশ্বাস করি সামনে 30 বছরে বাংলাদেশের ইকোনমি অনেক ভালো করবে। আমি বিশ্বাস করি ইরেসপেক্টিভ অফ দ্য পলিটিক্স, বাংলাদেশের ইকোনমি অনেক ভালো করবে সামনে 30 বছরে। এখন আপনি ঝাঁপ দিয়ে বাংলাদেশে চলে আসে এটা আমি বলতেছি না, বাট মেক আ স্ট্র্যাটেজি, মেক আ প্ল্যান। আপনার বাচ্চাদেরকে কানেক্ট করান আস্তে আস্তে। ধরে নিলাম তারা কোনোদিন এই বাংলাদেশে আসেও নাই, ফাইন, কানেক্ট করান, বোঝান, অপরচুনিটিগুলোকে দেখান, চ্যালেঞ্জগুলোকেও দেখান। আপনার বাচ্চাদেরকে ফ্লেক্সিবল করেন। অ্যাওয়ারনেসের জায়গা যখন আপনি বুঝাবেন ওয়েস্টে, যখন আপনি তাকে ওয়েস্টের চ্যালেঞ্জ বুঝাবেন, তখন সে অপরচুনিটির জন্য বাইরে খুঁজবে। থার্ড এবং লাস্ট আমার যে পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি অ্যাওয়্যার হইলেন এবং আপনি ক্লিয়ারলি আপনি বুঝলেন যে আমি একটা গ্লোবাল সিটিজেন, বাট তারপরে আপনি ডিসাইড করলেন যে না, আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেই থাকবো এবং আমি একজন মুসলমান হিসেবে থাকবো। আমার বাচ্চাকে আমি মুসলিম বানাবো। এটা খুবই ইম্পর্টেন্ট। আমার এই 3টা পয়েন্ট তার জন্য না যার কাছে ইসলামের কোনো গুরুত্ব নাই, তার জন্য না যে আসলে নিজেই আমেরিকান হইতে চায়, একদম লাইক লিবারাল সেকুলার আমেরিকান বা ওয়েস্টার্ন হওয়ার জন্য সে অস্থির হয়ে গেছে। তার জন্য আমার এই ভিডিও অ্যাপ্রোপ্রিয়েট না। আমার ভিডিও তার জন্য যে মুসলমান এবং যে চায় তার প্রজন্মের পর প্রজন্ম ইসলাম টিকে থাকুক তাদের মধ্যে, এবং ইসলামিক আইডেন্টিটি তার সবচেয়ে কোর এবং ইম্পর্টেন্ট আইডেন্টিটি হোক তার জন্য। যদি আপনি ওয়েস্টে থাকতেই চান তাহলে ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সরাসরি যুক্ত থাকেন। শুধু অনেকে বলে আচ্ছা আমরা একটা মসজিদ বানাবো, না, দ্যাটস নট এনাফ। আপনি মসজিদের কার্যক্রমের সাথে থাকেন,
দাওয়া কার্যক্রমের সাথে থাকেন, আপনি অ্যাক্টিভিজমের সাথে থাকেন, সেটা স্ট্রিট দেওয়া হোক, সেটা হজ উমরা এজেন্সি হোক, সেটা মেয়েদের হালাকাত হোক, ছেলেদের হালাকাত হোক, সেটা কলাম ইনস্টিটিউট চমৎকার কাজ করতেছে, সেটা আপনার ইয়াকিন ইনস্টিটিউট চমৎকার করতেছে, মিনিং সরাসরি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে থাকেন। সেটা কোন কি তবলিগ জামাত না কি, আমি সেটার দিকে যাচ্ছি না, আমি কোনো বিভক্তির দিকে যাচ্ছি না, বরং আমি বলতেছি ইসলাম নিয়ে ওয়েস্টে টিকে থাকার একমাত্র উপায় হইল ইসলামিক দাওয়া অ্যাক্টিভিজমের সাথে, ইসলামিক কমিউনিটি ডেভেলপমেন্টের সাথে সরাসরি যুক্ত থাকা। আমি যতজন ওয়েস্টে বাচ্চাদেরকে দেখছি যারা আসলে মানে প্রজন্মের পর প্রজন্ম তারা আসলে ইসলাম নিয়ে ধরে থাকতে পারছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র তারাই পারে যারা ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে সে নিজে এবং তার বাচ্চাকে জড়িত করতে পারছে। সেটা সেটা তবলিগি হোক আর সেটা ইয়াকিন ইনস্টিটিউট হোক, সেটা যেটাই হোক, কিন্তু ওইটা একমাত্র উপায় যেটার মাধ্যমে তার ইসলামের প্যাশন এবং আইডেন্টিটি নিয়ে সে কন্টিনিউয়াসলি কাজ করবে এবং চর্চা করবে এবং শানিত থাকবে। আদারওয়াইজ এটা শুধুমাত্র সময়ের ব্যাপার যখন সে ইসলাম থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, আপনি বের হবেন না। এখন অনেকগুলা মানুষ কি করে, ঠিক আছে আমি নামাজ রাখি, আমি একটু দাড়ি পড়ি, শেষ বয়সে একটু হজ করছি, আমার বাচ্চারা তাদের মতো থাকুক, ইনশাল্লাহ আমি তাকে এথিক্যালি বড় করছি। এথিক্যালি বড় করছেন, এটা সত্য কথা, কিন্তু যখন সে সোসাইটির সাথে মিশবে তখন সে ইসলামকে ছেড়ে দিবে। যখন সে জব ইন্টারভিউতে যাবে বা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিতে যাবে, একটা সময় তার ভিতর থেকে ইসলাম চলে যাবে, এবং এটা অনেকের ক্ষেত্রে যাচ্ছে। মানে অনেকের ক্ষেত্রে কি, মানে আমি বলতেছি বেশিরভাগের ক্ষেত্রে যাচ্ছে। উইদিন 1 জেনারেশন or 2 জেনারেশন ইসলাম বের হয়ে যাচ্ছে, এক্সেপ্ট তারা যারা নিজেদেরকে সরাসরি ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে জড়িত রাখে। এটা শুধু মসজিদের কাছে থাকার মধ্যে সীমাবদ্ধ না, এটা মসজিদ এবং দাওয়া ইনস্টিটিউটগুলোর কার্যক্রমের সাথে নিজেকে এবং নিজের সন্তানকে সরাসরি যুক্ত করার মাধ্যমে। আপনি আপনার অর্গানাইজেশন পছন্দ করেন, দ্যাটস ফাইন, যে আপনি কোন ইসলামিক অর্গানাইজেশন বা কোন দাওয়া ইনস্টিটিউট বা কোন এডুকেশনাল ইসলামিক ইনস্টিটিউটের সাথে আপনি জড়িত থাকতে চান, সেটা আপনার ব্যাপার। বাট আপনি যদি ওটার সাথে সরাসরি নিজেকে এবং নিজের পরিবারকে সংযুক্ত করতে না পারেন, দেন এই আশঙ্কা করাটা খুবই স্বাভাবিক যে আপনার উইদিন 1 or 2 জেনারেশন আপনার বাচ্চারা ইসলামে থাকবে না। যেটা হয় সেটা হচ্ছে গিয়ে বাঙালিরা নিজেদের মধ্যে একটা দাওয়াত খায়, একটা প্রোগ্রাম করে, এবং অনেক সময় দেখা যায় সেখানে কিছু ধার্মিক মানুষ আছে, কিছু মানুষ ধার্মিক প্র্যাকটিস করে না, এবং তাদের মধ্যে এই যে সার্কেলগুলো, এই সার্কেলগুলোতে আপনার ইসলাম টিকে থাকবে, আপনার ছেলেমেয়ের ইসলাম টিকে থাকবে না, কারণ এই সার্কেলগুলোর মূল স্পিরিটটা ইসলামের মধ্যে নাই। আমি বলতেছি না আপনি সোশ্যালাইজ করবেন না বাংলাদেশের সাথে, আপনি করেন, সোশ্যালাইজ করেন, বাট নিজেকে সরাসরি ইসলামিক সোশ্যাল ডেভেলপমেন্টের যেই কাজগুলো হয়, মসজিদ বানানো শুরু করা, মাদ্রাসা বানানো, বাচ্চাদের ইসলামিক এডুকেশন, কোরআন শিক্ষা, ক্যালিগ্রাফি, মানে ইসলামিক সোসাইটির মানে সোশ্যাল ডেভেলপমেন্টের কোরে অ্যাক্টিভিজমে নিজেকে রাখেন এবং নিজের ছেলে মেয়েকে রাখেন, তখন তার মধ্যে আশা করা যায় ওই ইসলামিক আইডেন্টিটি এবং প্যাশনটা থাকবে। আদারওয়াইজ মানে ইসলামিক আইডেন্টিটি ঝরে পড়ার সম্ভাবনা এক জেনারেশনের মধ্যে অত্যন্ত বেশি। সো এই তিনটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল পরামর্শ। দিনের শেষে অবশ্যই ইস্তেখারা করবেন, এক্সপার্টদের সাথে কথা বলবেন সিদ্ধান্ত নেওয়ার আগে। অবশ্যই তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং এখনও ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মাস্টার্স পিএইচডি করা এবং কিছু সময় জীবনের অভিজ্ঞতার জন্য যাওয়াটা ইটস ওয়ার্থ ইট। আমি এখনও সবসময় মানুষকে বলি, একজন আমাকে ওই দিন বলতেছে যে আহিয়া ভাই, আমি তো আমেরিকায় ফুল স্কলারশিপে পিএইচডি করার জন্য অফার পাইছিলাম, আপনার পডকাস্ট দেখে আমি এটা বাদ দিয়ে দিছি। আমি বলছি আমি তো পিএইচডি করতে মানা করি নাই, আমি মনে করি যে বাংলাদেশের যে পিএইচডির মান এটা অত্যন্ত লো, এবং আমেরিকাতে কেউ যদি পিএইচডি করার সুযোগ পায় ভালো ইউনিভার্সিটি, অ্যাবসলিউটলি তার করা উচিত। আপনি আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে রিসোর্সগুলো নেবেন, কিন্তু সেই রিসোর্সগুলো আপনি কাজে লাগাবেন ওই জায়গায় যেখানে আপনার ইসলামিক আইডেন্টিটি সিকিউরড, যেখানে আপনি আপনার ছেলেমেয়ের জন্য ইসলামকে সিকিউর করতে পারছেন। 100% আপনি রিসোর্স নেবেন, কেন রিসোর্স নেবেন না? অবশ্যই আপনি রিসোর্স নেবেন, নিজেকে শিক্ষিত করবেন, নিজেকে ট্রেন করবেন, তারপরে আপনি সেটাকে কাজে লাগাবেন। পুরা হয় বাংলাদেশে অথবা সারা বিশ্বের যে কোনো মুসলিম মেজরিটি কান্ট্রিতে, অথবা আপনি যদি ওয়েস্টেও থাকেন, ওয়েস্টে আপনি ভালো কাজ করেন, ওয়েস্টে কমিউনিটি ডেভেলপ করেন, বাট ওয়েস্টের ইসলামিক অ্যাক্টিভিজমের সাথে নিজেকে সরাসরি যুক্ত রাখেন। আদারওয়াইজ আপনি অথবা আপনার সন্তানের একটা সময় ইসলাম থেকে মুখ ফিরাই নেবে, আমি সেই ভয় পাই। আল্লাহ আমাদের সবাইকে সেফ রাখুক, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক।